হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আবারও চলে এসেছি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। আমরা আজকে এসএসসি সিএইচএসএল 2024-এর 33 নম্বর ক্লাস করব, যেখানে আলোচনা করব 11/7/2024-এর ফার্স্ট শিফট। 11/7/2024-এর ফার্স্ট শিফটে যে সিএইচএসএল এর এক্সামটা হয়েছিল, সেই এক্সামে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো নিয়ে আলোচনা করা হবে আজকে। তো চলো শুরু করি আজকে ক্লাসের প্রথম কোশ্চেন শুরু করি। কোশ্চেন আলোচনা করে ফেলি। 1 নম্বর কোশ্চেনটা দেখো, কোন কমিশন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা টেনেছে? কোন কমিশন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা টেনেছে? এটা সঠিক অ্যান্সার কি হবে? না, সঠিক অ্যান্সার হবে রেড ক্লিফ বাউন্ডারি কমিশন। রেড ক্লিফ বাউন্ডারি কমিশন, অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। এখান থেকে দেখে নাও, 1947 সালে 17ই আগস্ট ভারত বিভাগের পরে রেড ক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের সীমান্তে পরিণত হয়। এই লাইনের স্থপতি স্যার সিরিল রেডক্লিফের নামে নামকরণ করা হয়েছে, যিনি বাউন্ডারি কমিশনের চেয়ারম্যানও ছিলেন। তো এই এক্সট্রা নোটসগুলো, এগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, কোন ভারতীয় উৎসব আলোর উৎসব? ভারতীয় উৎসব যেটা আলোর উৎসব বলা হয়, বিহু, হোলি, ওনাম না হচ্ছে দিওয়ালি? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে দেওয়ালি। তো দেওয়ালিতে তোমরা জানো সবার বাড়ি বাড়ি আমরা সবাই বিভিন্ন ধরনের আলো জ্বালিয়ে থাকি, তো আলোয় আলোকিত হয়ে যায় এই দেওয়ালি, তো এই জন্য একে আলোর উৎসব বলা হয়। 3 নম্বর দেখো, রাজস্ব নীতির উদ্দেশ্যগুলি কি? প্রবৃদ্ধি বৃদ্ধি না হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, না দুটোই? বলো, রাজস্ব নীতির যে উদ্দেশ্য, তো উদ্দেশ্য এখানে 1 এবং 2 উভয়ই কিন্তু এখানে হয়ে যাবে, প্রবৃদ্ধি বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। 4 নম্বর, কোন সালে স্বামী বিবেকানন্দ শিকাগোর ধর্ম সম্মেলনে ভাষণ দিয়েছিলেন? শিকাগোর ধর্ম সম্মেলনে ভাষণ দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ কত সালে দিয়েছিলেন? সালটা হচ্ছে কত? 1893 সালে। 5 নম্বর কোশ্চেন, মাইক্রোসফট অফিসে কিভাবে ফন্টের আকার নির্ধারণ করা যায়? যে লেখার যে সাইজ, তো সেই সাইজটা কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে মাইক্রোসফট অফিসে? কোন একক? না, সেটা হচ্ছে পয়েন্ট, পিটি বলে লেখা থাকে, দেখবে 7, 8, 9 এরকম। তারপরে দেখো 6 নম্বর, ভারতের সংসদ 86তম সাংবিধানিক সংশোধনী আইন 2002 পাস করেছে, যা শিশুদের জন্য প্রাথমিক শিক্ষার মৌলিক অধিকার প্রতিষ্ঠা করে। কত বছরে শিশুদের জন্য? আচ্ছা, 6 থেকে 14। এটা বারবার আলোচনা করে এসেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এভাবেই একটু ঘুরিয়ে ফিরে দিয়ে দেবে, কিন্তু কোশ্চেন কিন্তু মাস্ট তোমাদের এইভাবে মৌলিক অধিকার, যে এই যে টপিক একটা, এটা থেকে কিন্তু আসবে। মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো বারবার আসে, সেই একই কোশ্চেন ঘুরে ফিরে আসে, কিন্তু জিনিসটা একই, তথ্যটা একই, তোমরা জানো, কিন্তু কোশ্চেনটাকে এমনভাবে দিয়ে দেবে তোমাদেরকে ভয় পাইয়ে দেবে। তা ঠিক আছে, তো একটু ঠান্ডা মাথায় ভাবলে পড়লে হয়ে যাবে। 2002 সালের 86তম সংবিধান সংশোধনী আইনে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার বিধান করা হয়েছে। তো পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এসএসসি এমটিএস বা এসএসসির এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের জন্য এই 4খানা পিডিএফ খুবই গুরুত্বপূর্ণ। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজি, ইংলিশ। জিকেতে তোমরা পেয়ে যাবে এমটিএস এবং হাবিলদার 2019 থেকে 24। 2019 সাল থেকে 24 সালে যে এক্সাম হয়েছিল, সেই এক্সামের 6200+ এমসিকিউ প্লাস এক্সট্রা ডিটেলস, এই এমসিকিউর সঙ্গে এক্সট্রা ডিটেলস অ্যাড করেই পিডিএফটা তৈরি করা হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স পাবে 2024-এর ফুল কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে 14খানা টপিক, মেন 14খানা টপিক থেকে পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে। ইংলিশেরও তোমরা সব কিছু মিলিয়ে 2000+ কিন্তু ইংলিশ এমসিকিউ পেয়ে যাবে, ঠিক আছে? তো যদি এই 4খানা পিডিএফ নিতে চাও, তাহলে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করবে। পিডিএফ মূল্য হচ্ছে 199 টাকা, 4টা মিলে 199 টাকা। আর শুধুমাত্র যদি জিকেটা নিতে চাও, 6200 এমসিকিউর যে জিকে, ওটার জন্য তোমাদের পড়বে 149 টাকা, ঠিক আছে? তো যদি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ মেসেজ, ওই নাম্বারে হাই লিখে মেসেজ করবে,
তো এবার চলো দেখে নিই 7 নম্বর কোশ্চেন কী রয়েছে। ড্যাশকে 2023 সালের মুম্বাইতে দলের জাতীয় কার্যনির্বাহী সভা শিবসেনার নতুন সভাপতি হিসেবে নামকরণ করা হয়েছিল। বলো শিবসেনা, মুম্বাইয়ের যে শিবসেনা দল রয়েছে রাজনৈতিক দল, তো সেই 2023-এ কাকে সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল? তিনি হচ্ছেন কে? একনাথ শিন্ডে। একনাথ শিন্ডেকে করা হয়েছিল। 8 নম্বর দেখো, রাজস্থানের বিখ্যাত লোকসঙ্গীত যা রাজসভায় গড়ে উঠেছিল তা হলো কোনটা? রাজস্থানের বিখ্যাত লোকসঙ্গীত, এটা মনে রাখো, এই লোকসঙ্গীতটা মনে রাখো, যেটা হচ্ছে মান্দ। ভালো করে মনে রাখো যেটা কোথাকার, তাহলে লোকসঙ্গীত রাজস্থানের। এইটা কিন্তু ঘুরে চলে আসবে তোমাদের এক্সামে, কিন্তু মান্দ লোকসঙ্গীত রাজস্থানের। পুরুষদের হকিতে ভারত তার শেষ অলিম্পিক পদক কোথায় জিতেছিল? তো অলিম্পিক নিয়ে আমি এক্সট্রা ক্লাস করিয়েছি, যেখান থেকে কোশ্চেন কিন্তু আমি আগেও বলেছিলাম যখন প্যারিস অলিম্পিকের ক্লাসটা করিয়েছিলাম, যে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। তো যারা সেই ক্লাসটা করেছে তারা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটাও করে দিয়েছে, কিন্তু ওখানেই আলোচনা করে দিয়েছে। তো শেষ যে স্বর্ণপদক জিতেছিল হকিতে, তার শেষ অলিম্পিক পদক কোথায় জিতেছিল হকিতে মার্চ 2024 অনুযায়ী? তো সেটা হচ্ছে টোকিওতে শেষ জিতেছিল। এবার দেখো 1980 সালে মস্কোতে ভারতীয় হকি দল শেষ 2 ফাইনালে স্পেনকে 4-3 গোলে পরাজিত করে তার অষ্টম এবং শেষ অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল। তো যদি তোমাদেরকে বলে যে স্বর্ণপদক শেষ কবে জিতেছিল, তখন কিন্তু হয়ে যাবে কি মস্কো, 1980 সালটা মনে রাখো, 1980 মস্কোতে। আর স্বাধীনতার পরে প্রথম 1948 সালের লন্ডন অলিম্পিক ব্রিটেনকে পরাজিত করে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল। ভারত 2020 সালে টোকিও অলিম্পিকে পুরুষ হকিতে তাদের শেষ অলিম্পিক পদক কিন্তু জিতে ব্রোঞ্জ পদক জিতেছিল। 2020 সালে টোকিওতে। হকিতে মোট 8খানা স্বর্ণপদক জিতেছে। 1928 আমস্টারডাম অলিম্পিক গেমস, 1932 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস, 1936 বার্লিন অলিম্পিক গেমস। কেউ একজন আমাদের টেলিগ্রামে মেসেজ করেছিল যে স্যার অলিম্পিক কি বিভিন্ন প্যারিস অলিম্পিক হয় না এরকম আলাদা আলাদা নাম হয়? তো তাকে আমি বলেছিলাম আলাদা হয়। তো তুমি যদি ক্লাসটা দেখে থাকো তাহলে এটা একটু ভালো করে দেখে রাখো। এই দেখো বিভিন্ন সালে বিভিন্ন যেখানে যে শহরে খেলাটা হয়েছিল সেইভাবেই সে নামটা হয়েছে এখানে, ঠিক আছে? 1932 লস অ্যাঞ্জেলেস, 1936 বার্লিন অলিম্পিক্স, 1948 লন্ডন, 1952 হেলসিঙ্কি, 1956 মেলবোর্ন, 1964 টোকিও, 1980 হচ্ছে মস্কো, ঠিক আছে? এইভাবে 8টা স্বর্ণপদক জিতেছে ভারত এ পর্যন্ত হকিতে। এরপরে দেখো 10 নম্বর কোশ্চেন, দিল্লি রিজ হলো নিচের কোন নদীর মধ্যে জল বিভাজন? দিল্লি রিজ? গঙ্গা ও সিন্ধু। তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, এই ধরনের ক্লাস কিন্তু তোমরা খুবই কম পাবে, ইউটিউব খুঁজলে খুবই কম পাবে এই ধরনের ক্লাস। CHSL ক্লাস বাংলাতে তো খুবই কম, সে না থাকারই মতো CHSL, ঠিক আছে? তো আমরাই কিন্তু এই 2024-এর CHSL ক্লাস সম্পূর্ণ বাংলাতে এক্সট্রা ডিটেলস সহ ক্লাসগুলো করাচ্ছি বর্তমানে বাংলাতে কিন্তু কেউ CHSL ক্লাস শুরুই করেনি। আমাদের কিন্তু 2024টা কিন্তু শেষ হতেই বসালো, তাই কি না? তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো তোমরা ক্লাসটাকে লাইক করে ফেলো, তারই সঙ্গে চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ফেলো। এবার দেখো 11 নম্বর কোশ্চেন, কোন ঘরানায় গায়কেরা খান্দারবাণী এবং গোহরবাণী পরিবেশন করেন? দরভাঙ্গা ঘরানা। কোন ঘরানা? দরভাঙ্গা ঘরানা। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার।
12 নম্বর দেখো, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি হিসাবে নিচের কোন আইসোটোপ ব্যবহার করা হয়? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য কোন জ্বালানি হিসেবে নিচের কোন আইসোটোপটা ব্যবহার করা হয়? না, সেটা হচ্ছে ইউরেনিয়াম 235। ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয়। বেশিরভাগ প্রধান ক্রীড়া পুরস্কার নগদ পুরস্কারের সাথে থাকে, মানে কিছু নগদ টাকা দেওয়া হয়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একমাত্র জাতীয় ক্রীড়া পুরস্কার যার মধ্যে নগদ পুরস্কার নেই, কোনো টাকা থাকে না? মেজর ধ্যানচাঁদের দেওয়া হয় রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার, এটা কিন্তু কোনো নগদ পুরস্কার নেই এখানে। মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি, এটাও থাকে নগদ। আর দ্রোণাচার্য পুরস্কার, এখানেও কিন্তু নগদ দেওয়া হয়। এবার দেখো 14 নম্বর কোশ্চেন, শনি গ্রহ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? শনি গ্রহ সম্পর্কে কোনটা সঠিক? 4টে অপশন দেখো, তার মধ্যে 2 নম্বর যেটা রয়েছে, এনসেলাডাস এবং শনির টাইটানের মতো উপগ্রহগুলি অভ্যন্তরীণ মহাসাগরের আবাসস্থল, সম্ভবত জীবনকে সমর্থন করতে পারে। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। 15 নম্বর দেখো, কত্থকের লখনৌ ঘরানা আমরা যে এমটিএসের পিডিএফটা দিয়েছি, যেখানে স্ট্র্যাটেজিকে যে পিডিএফটা 14খানা টপিক, সেখান থেকে কিন্তু এই ঘরানার একটা টপিক আমি তুলে দিয়েছি। কেননা দেখতেই পাচ্ছি এমটিএস, সিজিএল, জিডি, সিএইচএসএল প্রত্যেকটা এক্সামে ঘরানা থেকে এখন কিন্তু কোশ্চেন আসছে। তার জন্য প্রত্যেকটা ঘরানা সেখানে আলোচনা করা হয়েছে আলাদা আলাদাভাবে। যদি নাও পিডিএফ তাহলে দেখতেই পাবে পুরো ফুল কম্বো। যদি নাও তাহলে এখানে কি বলেছে, কত্থকের লখনৌ ঘরানা ড্যাশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি ভক্তি আন্দোলনের একজন ভক্ত, যিনি দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশে বসবাস। কত্থকের লখনৌ ঘরানা ঈশ্বরী প্রসাদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ঈশ্বরী প্রসাদ, যিনি ভক্তি আন্দোলনের একজন ভক্ত, যিনি দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশে বসবাস করতেন। ভারতের সংবিধানের 344(1) এবং 351 অনুচ্ছেদগুলি ড্যাশের সাথে সম্পর্কিত। 344(1) এবং 351, এই যে দুটো অনুচ্ছেদ, এই দুটো অনুচ্ছেদ হচ্ছে অষ্টম তপশিলের সাথে সম্পর্কিত। এবার কলাম এ, কলাম বি, দুটো কলাম আমাদেরকে মেলাতে হবে। কি রয়েছে, কলাম এতে রয়েছে রাজ্য, আর কলাম বিতে হচ্ছে সরকারি ভাষা। কোন রাজ্যের সরকারি ভাষা কোনটা? তো প্রথম রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য। অন্ধ্রপ্রদেশ রাজ্যের সরকারি ভাষা কি? না, হচ্ছে তেলুগু। অপশান নাম্বার বি, 1 নম্বরে বি কার রয়েছে? না, 1-এ রয়েছে, 2-এ রয়েছে। তাহলে বাকি 3, 4 তো তাহলে আমাদের হবে না, বাদ চলে গেল অপশান। তারপরে দেখো কেরালার সরকারি ভাষা কি? কেরালার সরকারি ভাষা হচ্ছে মালায়ালাম। তাহলে 2 লোকেরই মধ্যে 2-এ রয়েছে, 2-এ রয়েছে। তাহলে 3 নম্বরটা আমাদের ডিসাইড করবে যে কোনটা অ্যান্সার হবে। 3 নম্বরে কি বলা রয়েছে? না, হচ্ছে কর্ণাটকের সরকারি ভাষা কি? না, হচ্ছে কন্নড়। তাহলে এখানে দেখো 3 নম্বরটা কত হয়েছে? না, ডি। তাহলে 3 নম্বর ডি রয়েছে গাই অপশান নাম্বার 2-তে। তাহলে কর্ণাটকের সরকারি ভাষা কন্নড়। আর তাহলে গোয়ার বাকি আর একটা থাকলো, গোয়ার সরকারি ভাষা কি? কোঙ্কনি। তাহলে অপশান নাম্বার 2 আমাদের এখানে হয়ে যাবে সঠিক আনসার। এবার চলে যাও 18 নম্বর কোশ্চেনে। নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি কোন বছর 42তম সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত হয়েছিল? একটু আগে বলেছিলাম যে মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার দুটো ইম্পর্টেন্ট, দুটো থেকে বারবার প্রত্যেক এক্সামে কোশ্চেন আসে। তো এখানে কিন্তু দুটো থেকেই কোশ্চেন দিয়ে দিয়েছে এই শিফটে, তাই কি না? দুটো শিফট থেকেই, যেইটা বারবার আমরা আলোচনা করি যে 42তম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যগুলো যুক্ত করা হয়েছিল। তো সেই মৌলিক কর্তব্য কি, মানে কত সালে, সালটা এখানে জিজ্ঞেস করছে। তো সালটা হয়ে যাবে 1976 সালে, তাই কি না? এছাড়া ডিটেলসে তো আগে আমরা আলোচনা করে দিয়েছি, তা আগের ক্লাসগুলো দেখে নেবে, তাহলে আরও ভালোভাবে জেনে যাবে সমস্ত কিছু। 19 নম্বর দেখো, কোন মুঘল শাসক 1675 সালে গুরু তেগ বাহাদুরের মৃত্যুদণ্ডের জন্য দায়ী হয়েছিল? গুরু তেগ বাহাদুরের মৃত্যুদণ্ডের জন্য দায়ী কোন মুঘল শাসক? না, তিনি হচ্ছেন ঔরঙ্গজেব সঠিক অ্যান্সার।
11ই আগস্ট 2021 সাধারণ বীমা ব্যবস্থা জাতীয়করণ সংশোধনী বিল 2021 সংসদ দ্বারা পাস হয় এবং এটি ড্যাশ সংশোধন করে। এটা কোনটাকে সংশোধন করে, কোন আইনটাকে? 11ই আগস্ট 2021 সাধারণ বীমা ব্যবস্থা জাতীয়করণ সংশোধনী বিল 2021 সংসদ দ্বারা পাস হয় এবং এটি সাধারণ বীমা ব্যবসা জাতীয়করণ আইন 1972কে কিন্তু এটা সংশোধন করেছিল। 21 নম্বর দেখো, নিচের কোন কাবাডিতে সতর্কীকরণ কার্ডের রং নয়? কাবাডিতে যে সতর্কীকরণ কার্ডগুলো ব্যবহার করা হয় বা ফুটবলে ব্যবহার করা হয়, তাই তো সেই সতর্কগুলো কার্ড, কাবাডির যে কার্ডগুলো রয়েছে সেগুলো কোনগুলো না, হচ্ছে হলুদ, সবুজ আর হচ্ছে লাল, এই তিনটে কার্ড রয়েছে সতর্কীকরণের জন্য, কিন্তু কালোটা কিন্তু নয়। তাহলে অপশান নাম্বার 3 হয়ে যাবে কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। হাওড়া সেতুটি আনুষ্ঠানিকভাবে ড্যাশ সালে খোলা হয়েছিল? হাওড়া সেতু এটি কত সালে খোলা হয়েছিল বলো? এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে এসএসসিতে 1943 সালে, তাই না? এই ধরনের কোশ্চেন কিন্তু এসএসসির এক্সামে আসে এবং পরবর্তীতে আসার আবারও চান্স রয়েছে, তাই না? 23 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি থেকে এমএস পাওয়ার পয়েন্ট স্থাপনার প্রতিটি স্লাইডে স্লাইড নম্বর যোগ করা যেতে পারে? প্রত্যেকটা স্লাইডে স্লাইড নাম্বার যোগ করা যেতে পারে। কিসের মাধ্যমে করতে পারবো? সেটা হচ্ছে ফুটারের মাধ্যমে। ফুটার দিয়ে প্রত্যেকটা পেজের নিচে আমরা স্লাইড নাম্বার দিতে পারি। 24 নম্বর দেখো, এজি প্যারারিভানান বনাম তামিলনাড়ু রাজ্যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতি বা বিবৃতিগুলি সত্য? 3টে বিবৃতি দেওয়া রয়েছে এখানে, কিন্তু 3টে বিবৃতি সঠিক বলা রয়েছে, কিন্তু অপশানে কিন্তু 3টে বলে সঠিক কোথাও লেখা নেই। 3টে সঠিক না, সরি, 1 আর 2, 1, 2 সঠিক হবে, ঠিক আছে? 1, 2 সঠিক হবে, 3টে সঠিক নয়, 3 নম্বরটা ভুল রয়েছে। বাকি 1 নম্বর যেটা রয়েছে এটি হাইলাইট করেছে যে গভর্নরের ক্ষমতা সাংবিধানিক আদেশ দ্বারা যোগ্য, প্রধানত তাদের মন্ত্রী পরিষদের সাহায্য এবং পরামর্শে কাজ করতে হবে। 2 নম্বর, বিচারপতি এল নাগেশ্বর রাও এর নেতৃত্বাধীন বেঞ্চ রাজীব গান্ধী হত্যা মামলার একজন দোষীর মুক্তির আদেশ দেয়। অপশান নম্বর 1 এখানে সঠিক অ্যান্সার, 1 এবং 2 উভয়ই এটা। লাস্ট কোশ্চেন আছে এই ক্লাসের 25 নম্বর, নিচের কোন বিবৃতিটি সবচেয়ে সঠিকভাবে সাইক্লোস্টোমাটা গ্রুপকে বর্ণনা করে? সাইক্লোস্টোমাটা গ্রুপকে নিয়ে বর্ণনা করে একদম সঠিকভাবে, সেটা কোনটা? না, এগুলি লম্বাটে, ইলের মতো শরীর, বৃত্তাকার মুখ, পাতলা ত্বক এবং আঁশবিহীন হয়। ঠিক আছে, সাইক্লোস্টোমাটার একদম বৈশিষ্ট্য এখানে বলে দেওয়া হলো, মনে রাখো। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। এইভাবেই আলোচনা হয়েছে আগের ক্লাসগুলো, যারা আগের ক্লাসগুলো দেখোনি দেখে নাও। আর আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পরবর্তীতে অবশ্যই আমি তোমাদের জন্য নিয়ে আসবো, এবং তার সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে যুক্ত হয়ে যাও। যুক্ত হয়ে গেলে তোমরা কিন্তু বিভিন্ন আপডেট, এক্সাম রিলেটেড আপডেট, সমস্ত কিছু তথ্য, পিডিএফ, সমস্ত কিছু আমাদের টেলিগ্রামে দেওয়া হয়। পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রামে অনেক ফ্রি পিডিএফ দেওয়া রয়েছে, সেগুলো তোমরা কালেক্ট করতে পারো। এছাড়া এই 4খানা পিডিএফ এমটিএস 2025-এর জন্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বা যে কোনো এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের জিকের পিডিএফটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তার জন্য তোমরা যদি নিতে চাও পিডিএফগুলো, তাহলে এই 6294528484 এই নাম্বারে মেসেজ করো, হাই লিখে মেসেজ করবে, ঠিক আছে? কোনো রকম কল করবে না, কল করলে কল তোলা হবে না, এটা বলে রাখি। মেসেজ করে, মেসেজে যা কিছু বলবে মেসেজে বলবে, মেসেজ করলে রিপ্লাই করে দেওয়া হয়, সবাইকে রিপ্লাই দেওয়া হয়। তো অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই লিখে মেসেজ করবে।